Good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার ভিডিওটি দেখছেন এবং তখন সেখানে what is the time of the day or night or evening পৃথিবীর কোন প্রান্তে বসে আমার ভিডিও দেখছেন সেটার উপর ডিপেন্ড করে আমার গ্রিটিং। আমার নাম চৌধুরী আবদুল্লাহ কাসেদ। আমি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট পারফরমেন্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট। একসাথে কয়েকটা কোম্পানির সাথে কনসালটেন্সি করে থাকি, আমি এখনও করছি। আর একই সাথে আই এম অলসো কোচ ফর লাইফ, বিজনেস অ্যান্ড ক্যারিয়ার। প্রায় ২৬ বছরের কাজের এক্সপিরিয়েন্স লার্জ কর্পোরেটস, লোকাল লার্জ কর্পোরেটসের সাথে এবং কিছু মাল্টি ন্যাশনালসের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে। মেইনলি যেই এরিয়াগুলোতে আমি কনসালটেন্সি করছি, দ্যাট ইজ এইচআর, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এই ফিল্ডগুলোতে আমার কাজের অভিজ্ঞতা ২৬ বছরের। এটা ছাড়াও আমি কাজ করেছি বিজনেস ডিভিশন, সেলস এবং কাস্টমার কেয়ার, কমিউনিকেশনস, এগুলো বেশ বড় বড় অনেকগুলো কোম্পানির আমি টেক কেয়ার করেছি। এবং আমার টোটাল ২৬ বছর কাজের মধ্যে প্রায় ১৭ বছর আলহামদুলিল্লাহ ডিভিশন হেড হিসেবে কাটাবার সৌভাগ্য হয়েছে। অর্থাৎ আমার টাইটেল ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্যান্য সিএক্সও রোলস, এগুলো আমি মানে অ্যাভেল করেছি ফর আ লং পার্ট অফ মাই ক্যারিয়ার আলহামদুলিল্লাহ। তো আমার খুব ভালো লাগে বিভিন্ন সাবজেক্টে আমার থট শেয়ার করতে এবং সবার সাথে থট প্রভোকিং বিভিন্ন টপিকে কথা বলাতে, মানে কথা বলতে আমার খুব ভালো লাগে এবং এনগেজিং পিপল ইনটু ডিসকাশন। যে আমি শুধু বলছি, আমার সাথে সবাই এগ্রি করছে, নট নেসেসারিলি। আমি বলবো, আমার সাথে অনেকে এগ্রি করবে, ডিসএগ্রি করবে, তাদের কমেন্টসের সাথে অনেকে এগ্রি করবে, ডিসএগ্রি করবে। বেসিক্যালি একটা থট প্রভোকিং এক্সারসাইজ জেনারেট করতে ভালো লাগে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে debunking the fallacy that the percentage of Hindu population fell from 30 to 8% in Bangladesh and most so in recent times. এই সাবজেক্টটা নিয়ে কেন কথা বলতে চাচ্ছি সেটা একটু বলে দিই। তার আগে বলছি যে আমাদের এই প্রোগ্রামটা আমার সবগুলো পেজে এবং ইউটিউব চ্যানেলে তো পোস্ট হয়ই, তার সাথে সাথে কিউআর কোড নামে আরেকটা পেজ আছে, যেটা আমি এবং আমার একটা বন্ধু মিস্টার রানা আমরা তৈরি করেছি। কিউ আমার নামে, রানা তার নামে, মানে আর্টটা তার নাম থেকে এসছে। তো আমাদের দুজনের নাম মিলিয়ে আমরা কিউআর কোড একটা পেজ করেছি, তো সেখানেও এই ভিডিওগুলো পোস্ট হয়ে থাকে। তো আমরা কেন এই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমি সবসময় মানে যেটা প্রিভেইলিং অনেক ভুল ভ্রান্ত ধারণা যেগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করতে ভালো লাগে, সেগুলো ডিবাঙ্ক করতে আমার ভালো লাগে। অ্যান্ড আজকে এই সাবজেক্টটা নিয়ে আমি কেন কথা বলতে চাচ্ছি, কারণ আসলে এটা রিসেন্ট টাইমসে, এটা নিয়ে কিন্তু অনেক বছর কোনো কথা হয়নি, কিন্তু যেহেতু রিসেন্ট টাইমসে বিশেষ করে আনফর্চুনেটলি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তাদের অনেকগুলো টিভি চ্যানেলে এবং অনেক জার্নালিস্টরা মানে মাঝে মাঝেই দেখি এই কথাটা বলে ফেলছে যে হিন্দু পপুলেশন বাংলাদেশে কমে গেছে, সেই 30% থেকে 8%-এ নেমে এসেছে, 30% থেকে 8%-এ নেমে এসেছে, এমনভাবে কথাটা বলা হয় যে। এবং আমি দেখলাম এর মধ্যে আমাদের কিছু সিনিয়র ব্যারিস্টার্স এবং সিনিয়র পলিটিশিয়ানসদেরকে তাদের কিছু কিছু চ্যানেলে ইন্টারভিউর জন্য ডাকা হলো এবং সেখানেও তাদেরকে রীতিমতো চ্যালেঞ্জ করে বলছে যে আপনি কি মানে বলতে পারেন যে এটা 30 থেকে 8%-এ নেমে আসেনি? Can you say for a fact that it has not reduced from 30% to 8% in Bangladesh? তো অ্যাকচুয়ালি এই কথাগুলো কনটেক্সটে বসাতে হবে এবং এই কথাগুলোর মধ্যে আসলে অনেক ইনএকিউরেসিজ আছে, ইনকমপ্লিটনেস আছে। তো এটা নিয়ে কিছুদিন আগে আমি একটা মানে এপিসোড করেছিলাম, এই ডিসকাশনটাই ইংলিশে করেছিলাম পুরোপুরি, যাতে এটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের মানে দেখতে পারে, বুঝতে পারে এবং আওয়ার ফ্রেন্ডস ইন ইন্ডিয়া তারা যাতে দেখতে পারে, সেই জন্য এটাকে ইংলিশে করা হয়েছিল। কিন্তু একই সাথে এই সাবজেক্টটা আমাদের নিজেদের ভাষায় আমরা যেভাবে কথা বলি বাইলিঙ্গুয়ালি একটু আলোচনা করার দরকার আছে, কারণ আনফর্চুনেটলি আমাদের দেশের ভিতরেও এই কথাটা বেশ প্রচলিত হয়ে গিয়েছে এবং মানে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে অনেক মানে সেন্সেবল মানুষও এই কথাটা আজকাল দেখি এখানেও বলছে অনেক সময় যে আসলেও এরকম একটা কিছু হয়েছে। সো আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আমি আসলে কিছু স্ট্যাটিস্টিক্স এবং পরিসংখ্যানের হেল্প নিব এবং সেটা আমি এক্সপ্লেন করব কোন সালে আমাদের এখানে টোটাল পপুলেশন কত ছিল, সেখানে হিন্দু পপুলেশন কত ছিল, পার্সেন্টেজ অফ হিন্দু পপুলেশন কত ছিল,
এবং তারপরে 10 বছর পরের স্ট্যাটিস্টিক্সটাও দিব, দেন আমি এই দুটোকে কম্পেয়ার করবো এবং আমি এক্সপ্লেইন করব যে পার্সেন্টেজটা কেন চেঞ্জ হলো এবং টোটাল সংখ্যাও চেঞ্জ কি হলো। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু এটা কমেনি, আসলে অনেকগুলো জায়গাতে দেখা গেছে যে বেড়েওছে। তো পার্সেন্টেজ কমেছে কিন্তু রিয়েল নাম্বার কিন্তু অনেক ক্ষেত্রেই বেড়ে এসেছে। তো আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো 1940-তে আমাদের টোটাল পপুলেশন ইস্ট বেঙ্গল বলতে হচ্ছে বর্তমানে যেটা বাংলাদেশ আমরা ধরি এই সাইডটা, এবং এখানে ইনফ্যাক্ট ওই সেভেন সিস্টার্সেরও অল্প অল্প কিছু এরিয়া ইস্ট বেঙ্গলের মধ্যে পড়তো আসলে। তো সেই 3.1 crore, মানে 31 মিলিয়ন ছিল পপুলেশন এই রিজনটার মধ্যে, 3.1 crore। সেখানে 28% ছিল পপুলেশন ছিল হিন্দু ধর্মাবলম্বী দের, সো বেসিক্যালি হিন্দু রিলিজন ফলোয়ার্সদের 28%। নাম্বার ছিল এক্স্যাক্টলি 87 লাখ। 1950-তে এই নাম্বার, টোটাল পপুলেশনের নাম্বার বেড়ে দাঁড়ালো 4.1 crore, এবং এখানে পার্সেন্টেজ অফ হিন্দু পপুলেশন কমে আসলো 22%-এ, এবং 87 লাখ থেকে এটা 92 লাখে বেড়ে গেল টোটাল নাম্বারটা। ভেরি ইন্টারেস্টিং। সো আমাদের পপুলেশনটা এখানে বেড়ে গেছে দেখে কিন্তু পার্সেন্টেজটা কমে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল হিন্দু সংখ্যা কিন্তু 87 লাখ থেকে 92 লাখে আসলে বেড়ে গেছে। দ্যাট ইজ আ পয়েন্ট টু বি নোটেড। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই 1940 এবং 1950-র মাঝখানে কিন্তু সেই 47-এর পার্টিশন, দেশভাগটাও কিন্তু ছিল। সো দেশভাগের সময় আমরা জানি যে অনেক মানুষ কিন্তু ইন্ডিয়া থেকে মানে দুই পাকিস্তানে গেছে, এবং দুই পাকিস্তানেরও অনেক মানুষ ইন্ডিয়াতে গেছে। ওই পশ্চিম পাকিস্তান যেটা ছিল ওয়েস্ট পাকিস্তান, ওই দিকে এই এক্সচেঞ্জ মুভমেন্টটা আরো অনেক বেশি হয়েছে। ইস্ট বেঙ্গলের সাইডে কিন্তু খুব একটা মুভমেন্ট হয়নি। আমাদের এদিক থেকে মানে একটা ধারণা যেটা দেওয়া হয় যে মানে প্রচুর হিন্দু মানুষ এখান থেকে ভেগে চলে গেছে, কথাটা ঠিক না। কারণ মানে যেভাবে বলা হয় যে লাখ 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 লাখ, মানে বলা হয় যেন অ্যাটলিস্ট 20-30 লাখ মানুষ এদিক থেকে ওদিকে চলে গেছে। সেটা যদি আসলে হতো, তাহলে কি মনে করেন যে 47-এ, তার মানে কিন্তু এই 1950 পরিসংখ্যানের মাত্র 3 বছর আগে যদি ওরকম 20-30 লক্ষ মানুষ চলে যেত, তার মানে 87 থেকে এটা 57-এ নেমে যেত। তো 57 লাখ থেকে মাত্র কি 3 বছরে এত বেশি মানে মানুষ পপুলেশন গ্রো হয়েছে, মানে 30-40 লাখ বাচ্চা হয়ে গেছে? তা তো হয়নি, তাই না? সো তাহলে 87 লাখ থেকে 10 বছর পরে 92 লাখ হলো কিভাবে? এটার মানে দাঁড়াচ্ছে যে বেশি না, হয়তো 5-10 লাখের মতো মানুষ ওই সময় এখান থেকে ওদিকে গিয়েছে। হয়তো 87 থেকে এটা 77-এ গিয়েছিল। সেই 77-ও আসলে না, মানে মানে ওই সময়ের পপুলেশন অনুযায়ী এটা খুব সম্ভবত হয়তো 87 থেকে 10 লাখই হয়তো গেছে, 7 to 10 লাখ ম্যাক্স। সেটা হয়তো বেড়ে 92 লাখে 3 বছরে 12 লাখ মানুষ বাড়া এত ইজি না ওই সময়ের, কারণ মানে টোটাল বেস লাইন পপুলেশনটা তো অত বেশি ছিল না। তো যেটাই হোক, তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে 1950-তে পার্সেন্টেজ 22 হলেও আসলে কিন্তু টোটাল মানুষের সংখ্যা, হিন্দু মানুষের সংখ্যা, হিন্দু পপুলেশন 87 লাখ থেকে 92 লাখে এসেছে। দ্যাট ইজ ডেফিনেটলি সামথিং টু বি ভেরি ইন্টারেস্টিংলি নোটেড। এরপরে আমরা 1960-তে আসছি। আচ্ছা, টোটাল পপুলেশন 10 বছরে 1 কোটি যে বেড়েছে, এটা কিভাবে? এটার পিছনে দুটো ব্যাপার ছিল। একটা ছিল যে আমাদের মানে অ্যাকচুয়ালি মুসলিম ফ্যামিলির মধ্যে ওই ডেকেডগুলোতে বাচ্চা অনেক বেশি হয়েছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতেই ওই সময় দেখা যেত যে 5টা 7টা 8টা, এনিথিং বিটুইন 6 to 10, 5 to 10 বাচ্চা হতো। মোস্ট কেসেসে দেখা যেত 7জন 8জন ভাই বোন সবার, মানে আমার বাবারও যেরকম 8 ভাই বোন, আমার মানে দাদার পরের মানে ছোট ভাই, মেজো ভাই, তার 10 ছেলে মেয়ে, ছোট জনের 10 ছেলে মেয়ে, তার 9 ছেলে মেয়ে, ছোট জনের 10 ছেলে মেয়ে। তো এরকম আর কি, মানে দেখা যায় যে ওই সময় যে কোনো ফ্যামিলি আপনি মানে দেখেন, যে কোনো মানুষেরই মানে দাদাদের টাইমটা আপনি যদি চিন্তা করে দেখেন, দেখবেন ওরকমই 10
মানে 10 জন পর্যন্ত বাচ্চা কাচ্চা অনেক ফ্যামিলিতে ছিল। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে, তো ওরকম ভাবে 1940 থেকে 1950-তে অনেকগুলো পরিবারে এরকম হিউজ নাম্বার অফ বার্থ হওয়ার কারণে বেড়েছে। আর আরেকটা রিজন ছিল যে ইন্ডিয়া থেকে অনেক মুসলিম আমাদের এদিকে এসেছে। তো আমাদের এদিক থেকে হিন্দু কিন্তু গিয়েছে খুব অল্প। হিন্দু রিলিজিয়ান ফলোয়ার্স আমাদের এদিক থেকে, হিন্দুইজম রিলিজিয়ান ফলোয়ার্স আমাদের থেকে কিন্তু ওদিকে গিয়েছে 5 to 10 লাখ ম্যাক্স। ওদিক থেকে মুসলিম মানে কি বলে পপুলেশন ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এখানে মোটামুটি 30 to 40 লাখসের উপরে, অনেক সময় বলা হয় প্রায় 50 লাখের মতো মাইগ্রেট করে এসেছিল। দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড এই পপুলেশনটা মানে এত ইনক্রিজ করানোর, নাম্বারটা এত বেশি আসলো। আচ্ছা, কারণ 1950 থেকে 1960, এটা কোয়াইট লজিক্যাল, 1950 থেকে 1960 টোটাল পপুলেশন কিন্তু বাড়লো 40 লাখ মাত্র। হ্যাঁ, মানে মোটামুটি কিন্তু লজিক আছে। সো 50-60 লাখ ওরকম গত 10 বছরে ওই সাডেন ইনক্রিজটা হয়েছে এক্সোডাসের কারণে। ওয়েস্ট বেঙ্গল থেকে যেই মানুষ, অন্যান্য পার্টস অফ ইন্ডিয়া থেকে কমই, ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের মুসলিমরা আমাদের এদিকে চলে আসলো অনেকে। এবং মানে কি বলে 1950 থেকে 1960 মাত্র 40 লাখ টোটাল পপুলেশন বাড়লো হিন্দু মুসলিম মিলিয়ে। এবং 1950 থেকে 1960 এখানে পার্সেন্টেজটা কমে 18% হলো, এবং 92 লাখ থেকে এইখানে নাম্বার ড্রপ করলো টু 82 লাখ, উইচ মিনস এখানে নর্মাল পপুলেশন গ্রোথে যেটা হয়েছে হয়তো মানে 92 থেকে এটা মানে 7-8 লাখ বাড়ার কথা, 1 কোটি হওয়ার কথা, 82 লাখ হয়েছে। এখানে 18-20 লক্ষ মানুষ এই ডেকেডটাতে গিয়েছে। এই ডেকেডটাতে যদি মানুষ যেয়ে থাকে, এটা তো আসলে বাংলাদেশের উপরে এটা তো দোষ দেওয়া যায় না, তাই না? ওটা তো সময়টা তো ছিল পাকিস্তান আমল। বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই কোনো ধরনের মানে হিন্দুদের, মানে হিন্দু পপুলেশন, হিন্দু রিলিজিয়ন ফলোয়ারদের সাথে কিন্তু কখনো সে মানে কোনো ধরনের খারাপ আচরণ সেভাবে করেনি। কিছু স্পোরাডিক ইনসিডেন্টস হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো মেজর কিছু না। টু বি অনেস্ট, ইনফ্যাক্ট আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, মানে এটা কিন্তু আসলে একটা পারসেপশনের ব্যাপার ছিল বেশি, যে আমরা বোধহয় ইন্ডিয়াতে চলে গেলে সেখানে একটা মানে আমাদের গভর্নমেন্ট হিন্দু, সবাই হিন্দু, আশেপাশে মানুষ সব হিন্দু, ও আমরা আরো বেটার থাকতে পারবো, এ ধরনের একটা চিন্তা ভাবনা থেকে আমার মনে হয় মাইগ্রেশনটা বেশি হয়েছে। কারণ মানে এখানে কিন্তু সে ধরনের কোনো হিস্টোরিক্যাল ইনসিডেন্ট নেই যে এখানে যে খুব ম্যাসিভ রকম কোনো ধরনের মানে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বা কিছু, সেরকম না। পলিসিগতভাবে কিছুটা মানে পার্সিয়ালিটি ছিল হিন্দু মানে টুয়ার্ডস মুসলিমস। তো চাকরি বাকরি, হায়ারিং টায়ারিং, এইগুলোর মধ্যে কিছুটা ডেফিনেট মানে ফর দ্যাট ম্যাটার আমরা ইস্ট পাকিস্তানের মুসলিমরাই অনেক মার্জিনালাইজড ছিলাম। তো সেখানে হিন্দু পপুলেশন যারা ছিল তারা আরও একটু মার্জিনালাইজড ছিল ওই পিরিয়ডটাতে। তো তুলনামূলকভাবে আরও ভালো লাইফের সন্ধানে তারা ইন্ডিয়াতে গিয়েছে। নট সো মাচ যে এখানে কোনো ধরনের তাদের উপরে কোনো জুলুম হয়েছে দেখে তারা গেছে, ব্যাপারটা এরকম না। 1960 থেকে 1970-তে অ্যাকচুয়ালি পপুলেশনটা অনেক বেড়েছে। এই 10 বছরে আসলে পপুলেশন ইনক্রিজ বাই 1.5 কোটি। আমাদের টোটাল পপুলেশন হয়ে গেল 6 কোটি। এবং পার্সেন্টেজ অফ হিন্দু এটা কিন্তু 18% থেকে 13% নেমে আসলো, এবং টোটাল নাম্বার 82 লাখ থেকে 77 লাখে আসলো। এখানেও আমি বলবো যে আমি যদি প্রপোর্শনেটলি চিন্তা করি, তাহলে 82 লাখ শুড হ্যাভ বিকাম 1,05,00,000-এর মতো মানে হয়ে যেতে পারতো। 1,05,10,00,000 হওয়ার কথা ছিল। তো সেখানে আমি বলবো এখানে এগেইন মানে 20 লাখসের মতো এই ডেকেডটাতে পিপল লেফট দ্য কান্ট্রি। সো মূলত পাকিস্তান আমলে দেয়ার ওয়াজ মেজর মানে ডিক্রিজ, কিন্তু সেটাও মানে অত না যতটা বলা হয়ে থাকে। যেরকম ধারণাটা দেওয়া হচ্ছে সেরকম না। টোটাল পপুলেশন কিন্তু ওয়াজ এমন না যে একদম মানে পুরো নাই হয়ে গেছে, সেরকম না। 1970-তে আমাদের এখানে পরিসংখ্যানে দেখাচ্ছে 7.7 মিলিয়ন পিপল ওয়ার হিন্দুস, ফলোয়ার্স অফ দ্য হিন্দু রিলিজন।
এরপর আমরা আসলাম 1980-তে। 1970-র পরে কিন্তু 1971-এর আমাদের ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ দেয়ার। তো সেই ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে আমাদের স্বাধীনতা যুদ্ধে মানে ডেফিনেটলি ওই সময়ে তো পুরো বাংলাদেশের উপরেই অনেক অত্যাচার হয়েছে। মুসলমান হোক, হিন্দু হোক, সবার উপরেই অনেক জুলুম হয়েছে। মানুষ মারাও গেছে অনেক। মুসলমান মানুষও অনেক মারা গেছে, হিন্দু মানুষও মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ বোথ রিলিজিয়ন্সেরই মারা গেছে। এবং একই সাথে ওই সময় অনেক মানুষ কিন্তু ইন্ডিয়াতে চলে গিয়েছিল অ্যাজ রেফিউজি। তো আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে প্রায় 1 কোটির মতো মানুষ কিন্তু চলে গিয়েছিল ইন্ডিয়াতে অ্যাজ রেফিউজি। এবং সেই মানে একটা মেজর পোর্শন মানে ছিল মুসলিম, কিছু মানুষ ছিল হিন্দু। তো পপুলেশনেরই প্রপোর্শনের মতোই। তো 1 কোটির ভিতরে মানে 20 লাখসের মতো হিন্দু পপুলেশন ছিল, অ্যান্ড অ্যাবাউট 80 লাখস অ্যাকচুয়ালি মুসলিমই ছিল। তো যারা গিয়েছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম যুদ্ধ শেষ হওয়ার পরে রিটার্ন করে, অল্প কিছু মানুষ থেকে যায়। বাট হ্যাঁ, মেজরিটি অফ দ্য পিপল হু আর হিন্দু ওনারা আর ফেরত আসেননি। ম্যাক্সিমাম অল্প কিছু মানুষ ফেরত এসেছে। মেজরিটি অফ দ্য পিপল যারা ওখানে গিয়েছে তাদের আফটার অল আত্মীয় স্বজন অনেকেই তো ওইদিকে থাকে। তো তাদের সবার সাথে একটা ঘনিষ্ঠতা আরও তৈরি হলো, এবং তারাও বললো কোনো দরকার নেই, কি হবে না হবে। তো তারা ম্যাক্সিমাম ওনারা ওখানে থেকে গেলেন। তো সেইখান থেকে কিন্তু তারপরেও নাম্বারটা যে খুব ড্রাস্টিক্যালি ফল করেছে মানে 82 থেকে 77 লাখ ছিল মানে 1970-তে। 1970 থেকে 1980-তে মানে নাম্বারটা 77 লাখ থেকে 72 লাখে আসে। সো এই যে 77 থেকে 72 লাখে আসাটার রিজন হচ্ছে এখান থেকে দেখা গেছে যে অ্যারাউন্ড 15 to 20 লাখ মানুষ চলে গিয়েছিল। তার মধ্যে অ্যারাউন্ড 5 লাখের মতো ফেরত এসেছিল, এবং তারপরে সেটা আবার ন্যাচারাল গ্রোথ যেটা হয়েছে, তো সেটা হয়ে অ্যারাউন্ড 72 লাখস এসেছে। তো 1980-তে এখানে ইট ওয়াজ অ্যারাউন্ড 72 লাখ, দ্যাট ওয়াজ 9% পপুলেশন। 1980-তে টোটাল পপুলেশন 8 কোটিতে চলে আসলো, 80 মিলিয়ন। তো এখানে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে এই যে 1970 থেকে 1980-তে 6 কোটি থেকে 8 কোটিতে যে একটা জাম্প আসলো, এটা ইটস বিকজ এখানে অলরেডি বেস নাম্বারটা বড়, এবং এখানে যেই ফ্যামিলিগুলো আছে মুসলিম ফ্যামিলি, তখনও ফ্যামিলি প্ল্যানিংয়ের কনসেপ্টটা অতটা স্ট্রংলি এফেক্টিভলি মানে ইন এফেক্ট আসেনি। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট তখনও মুসলিম ফ্যামিলিজ ওয়ার অ্যাকচুয়ালি গিভিং মানে হ্যাভিং এ লট অফ চিলড্রেন। কিন্তু সেটা আগের মতো ছিল না, মানে ওরকম 10 জন হচ্ছে সেরকম না। কিন্তু 1970-এও দেখা গেছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে অন্তত 4 জন 5 জন করে মানে বাচ্চা হচ্ছে। তো প্রতিটা মানে 2 জন পেরেন্টস থেকে 4 জন তৈরি হয়ে যাচ্ছে, এরকমই একটা ব্যাপার ছিল। তো যার কারণে মানুষ মারাও গেছে, প্লাস মাইনাসে দেখা গেছে 2 কোটি মানুষ বেড়ে গেছে এই 10 বছরে, 1970 to 1980। তো এই 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 8 কোটির মধ্যে আসলে দেখা গেছে যে মুসলিম ফ্যামিলিগুলোতে চাইল্ড বার্থটা আরও বেশি হওয়াতে এই পার্সেন্টেজটা কিন্তু বেশি বেড়ে গেছে। কারণ ইফ ইউ সি দ্যাট এই 6 crore থেকে 8 crore, আর ওখানে মানে মোটামুটি এই 2 কোটির প্রায় পুরোটাই এই ইনক্রিজটা, মানে 2 কোটির প্রায় পুরো ইনক্রিজটাই হয়েছে মুসলিম ফ্যামিলির মধ্যে। এই জন্য পার্সেন্টেজটা 13% থেকে 9%-এ ড্রপ করলো 1980-তে। আচ্ছা, 1990-তে 8 কোটি থেকে এবার 2.5 কোটি বেড়ে এই 10 বছরে 10.5 কোটি হয়ে গেল পপুলেশন। 10.5 কোটিতে কিন্তু এখানে আবার দেখা গেল যে ওই 70 থেকে 80 ডেকেড এই সময়টাতে হিন্দু রিলিজিয়নের ফলোয়াররা আমাদের দেশে একটু হলেও হয়তো অবজারভেন্ট একটা স্ট্যাটাসে ছিল, একটু হালকা নার্ভাস ছিল। কিন্তু বাই দিস টাইম তারা কিন্তু মোটামুটি দেখলো যে না, মানে বাংলাদেশ ইজ আ গ্রেট কান্ট্রি, এখানে কিন্তু আসলে মানে দুশ্চিন্তার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। সো 1980 থেকে 1990 এই সময়টাতে কিন্তু মোটামুটি হিন্দু পপুলেশন, ইউল বি সারপ্রাইজ টু নো,
it jumped up from 72 lakh to 1.1 crore, মানে 7.2 million থেকে the number came up to 11 million. Fantastic একটা growth আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি 72 এর মানে প্রায় 50% কিন্তু মানে 36 লাখ হলে 50 হতো, এখানে প্রায় 33 লাখ, অলমোস্ট 50% পপুলেশন এখানে বেড়ে গেছে, which goes to show that এই পয়েন্টে মানুষ কিন্তু বাংলাদেশে বেশ কমফোর্টেবল ফিল করা শুরু করে অ্যান্ড they had a very happy decade 1980s এর ডেকেডটা, এবং সেখানে ধামধাম করে পপুলেশন 72 লাখ থেকে 1.1 crore আসে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে চলে যাওয়া হিন্দু পপুলেশনেরও কিন্তু কিছু মানুষ এখানে ফেরত আসে ওই টাইমে, বিকজ তারা যতটা ভেবেছিল যে ইন্ডিয়াতে থেকে ইট উড বি ফ্যান্টাস্টিক ফর দেম, অতটা ভালো হয়নি রেজাল্টস। কিছুটা হলেও ধর্ম এক হতে পারে, কিন্তু যেহেতু তারা ইস্ট পাকিস্তান থেকে তারা মুভ করেছিল, একটু একটু না বেশ কিছুটা অনেকেই কিন্তু ওই সময় মার্জিনালাইজড হতো। সেই ব্যাপারটা তারা খুব একটা পছন্দ করেনি এবং তাদের মধ্যেও কিছু মানুষ ফেরত এসেছিল, যার কারণে 72 লাখ থেকে 1.1 crore জাম্পটা আসে বিটুইন 1980 টু 1990। 1990 থেকে 2000-এ টোটাল পপুলেশন 10.5 কোটি থেকে 13 কোটিতে চলে আসে। আচ্ছা, পয়েন্ট টু নোট হচ্ছে 1980 থেকে 1990 এই ডেকেডটার মধ্যেই কিন্তু আসলে প্রচুর ব্যাপকভাবে পূজা সেলিব্রেশন, হোলি সেলিব্রেশন, নানান কিছু কিন্তু খুব বড় আকারে শুরু হয়ে যায়। আমার নিজের ছোটবেলার টাইমটা আমি বলছি, এবং ওই সময় আমি দেখতাম ঢাকা, চিটাগং, আমি চিটাগংয়ে অনেক সময় থেকেছি, ব্যাপক আকারে পূজা সেলিব্রেশন কিন্তু ওই সময় হতো, এবং ওই সময়গুলোতে খুব বড় মানে বড় বড় মণ্ডপ অল ওভার দ্য কান্ট্রি, হাজার হাজার মণ্ডপ বসা শুরু হয়, এবং ওই কালচারটা আমাদের এখানে কিন্তু স্টার্ট হয় যে মানে মুসলিমরা সবাই যায়, পূজা দেখতে যায়, এটা একটা এন্টারটেইনমেন্ট, দেখে যে কি হচ্ছে না হচ্ছে, মিউজিক, এটা সেটা, ছোট নাটক হচ্ছে, নানান ধরনের আলো, এটা সেটা, সো পিপল স্টার্টেড এনজয়িং দ্যাট এন্টায়ার মানে কালচার। সো এটা কিন্তু এই সময়ের কথা। 1990 থেকে 2000-এ 10.5 কোটি থেকে 13 কোটিতে পপুলেশন জাম্প করলো, আবার 2.5 কোটি। সেই 2000-এর 13 কোটি পপুলেশনের মধ্যে কিন্তু টোটাল হিন্দু মানুষের সংখ্যা 1.1 থেকে 1.25 ক্রোড়ে ইনক্রিজ করলো। এখানে খুব একটা ইনক্রিজ হয়নি, বিকজ 1990s-এর থেকে আসলে বাইরে পড়তে যাওয়ার টেন্ডেন্সিটা বাড়ে, এবং তখন আসলে ম্যাক্সিমাম হিন্দু ফ্যামিলি থেকে আবার ইয়াং যারা ছেলেমেয়েরা ছিল, লট অ্যান্ড লট অফ পিপল তারা ইন্ডিয়াতে পড়তে যায়। ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটিতে কিন্তু তখন বাংলাদেশের একটা মেজর পপুলেশন ইনফ্লাক্স হয়, এবং সেই সংখ্যার মধ্যে আসলে হিন্দু রিলিজিয়ন ফলোয়ারের সংখ্যাটা বেশি, কিছুটা হলেও ফেভার তারা পেত, অ্যাডমিশনটা একটু তাড়াতাড়ি হতো। সো এবং তারা ওইখানে গিয়ে তখন 1990s-এ ইন্ডিয়াও কিন্তু খুব একটা ফান একটা জায়গা পরিণত হচ্ছে, তখন সিনেমা, তখন মানে ডিস্কো, বার, এটা সেটা, হই চই, মানে বলিউড স্টার্টেড ফ্লারিশিং লাইক এনিথিং। তো ওই লাইফটা ন্যাচারালি ইয়াং যারা ওদিকে গিয়েছে, দে স্টার্টেড এনজয়িং ইট, এবং তাদের মধ্যে অনেকেই ওখানে আরও অনেক বছর থেকে যায়, ওখানে থেকেই যায়, সিটিজেনও হয়ে যায়। আমার নিজের চেনা পরিচিত খুব ক্লোজ কিছু ফ্রেন্ডস আছে হিন্দু রিলিজিয়নের, যারা ওই সময় ইন্ডিয়াতে পড়তে গিয়েছিল, এবং তারা অনেক বছর ইন্ডিয়াতে থেকে যায়। সো অ্যাকচুয়ালি এবং সেখান থেকে আসলে ঠিক তারা আর বাংলাদেশে রিটার্ন করেনি, সেখান থেকে তারা বিদেশে আমেরিকাতে চলে গিয়েছে। তো এই জন্য ওই সময় আমাদের পপুলেশন গ্রোথটা অত বেশি দেখছি না, আমরা 1.1 crore থেকে তারপরেও গ্রোথ, হ্যাঁ 15 লাখের মতো আমরা গ্রোথ দেখছি অফিসিয়ালি, 1.1 crore থেকে 1.25 crore হলো, কিন্তু টোটাল পপুলেশন অনেক বেশি বাড়ার জন্য 10.5 থেকে কিন্তু 9.5, 9.6% নেমে আসলো। তো মনে হচ্ছে যে কিন্তু পপুলেশন কমেছে, কিন্তু পপুলেশন ওই সেন্সে কিন্তু কমেনি অ্যাকচুয়ালি। এরপরে 2000 থেকে 2010 এই জায়গাটাতে কিন্তু 15 কোটি, মানে 13 থেকে 15 কোটি, একটু গ্রোথটা কমা শুরু হলো, বেসটা যদিও বড়, বিকজ এই সময়গুলোতে আসলে ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপশন, এই জিনিসগুলো আরও অনেক বেশি স্ট্রংলি ফলো করা শুরু হলো অল ওভার দ্য কান্ট্রি। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট কিন্তু এখানে 2 কোটির মতো পপুলেশন বাড়লো।
হিন্দু রিলিজিয়নের ফলোয়ার 1.25 ক্রোর থেকে 1.3 ক্রোর, মোটামুটি স্টেবল থাকলো। কিন্তু টোটাল পপুলেশন বেড়ে যাওয়ার কারণে পার্সেন্টেজটা কমে 9.6 থেকে 8.5 হয়ে গেল। আচ্ছা, এই পয়েন্টে যেটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ছিল সেটা হচ্ছে কিছু মানে হিন্দু রিলিজিয়ন ফলোয়ার এবার শুধু ইয়াং পিপল না, এবার অ্যাকচুয়ালি কিছু ফ্যামিলিরা মাইগ্রেট করা শুরু করলো আবার। কিন্তু এটা কিন্তু কোনো আম, মানে দিস ওয়াজ নট বিকজ অফ এনি কোনো মানে তাদের উপরে যে রিপ্রেশন হচ্ছে ঠিক সেটার জন্য না, ইট ওয়াজ বিকজ ওই সময় ইন্ডিয়া রিয়েলি স্টার্টেড ফ্লারিশিং ইকোনমিক্যালি অ্যান্ড মেনি অফ দেম থট যে আমরা বাংলাদেশের থেকে ইকোনমিক অপরচুনিটি এবং আমাদের নিজেদের পরের জেনারেশন ছেলে মেয়েদের ভালোর জন্য আমার মনে হয় ইন্ডিয়া গেলে আমাদের স্কোপ অ্যান্ড অপরচুনিটি আরও বেশি হবে, এডুকেশন সিস্টেম ইজ বেটার। তো এগুলো চিন্তা করে কিন্তু অনেক মানুষ ওখানে মানে কিছু মানুষ এখানে মুভ করেছে, বাট অতও না, যার কারণে কিন্তু টোটাল পপুলেশন মানে 1.1 ক্রোর থেকে বেড়ে 1.25 ক্রোর হয়েছে। আর 1.25 থেকে 1.3 ক্রোর হয়েছে 2000 থেকে 2010-এর কথা বলছি। এবং এই জিনিসটা কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড যে নাম্বারটা কিন্তু গ্রো করেছে 1.25 থেকে 1.3 ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ওই 10 বছর কিন্তু মানে বিএনপি জামাতের রুল ছিল। বিএনপি জামাতের রুল 2001 থেকে তো 6-এর এন্ড পর্যন্ত ছিল, তারপরে 7-8 ছিল তত্ত্বাবধায়ক সরকার, 9-এ আওয়ামী লীগ আসলো কিন্তু। সো এই 10টা বছরের কিন্তু আওয়ামী লীগের কোনো চিহ্ন নেই। এরপরেও কিন্তু মানে দ্য নাম্বার অফ পিপল কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, 1.25 থেকে 1.3 ক্রোর। এখানে বিএনপি জামাতের টাইমে যে খুব ম্যাস একটা এক্সোডাস হয়ে গিয়েছে সেটা কিন্তু না, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং 2010 থেকে 2020 এই সময়টাতে তো ইট ওয়াজ বেসিক্যালি আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টের টাইম, আওয়ামী লীগের টাইম। এখানে পপুলেশন 15 থেকে 16.5 কোটিতে আসলো। এখানে 1.3 ক্রোর থেকে 1.32 ক্রোর থাকলো, এটা কিন্তু মোটামুটি স্টেবল থাকলো। উইচ মিনস মানে 2000 থেকে 2010 যেরকম সিচুয়েশন ছিল, 2010 থেকে 2020ও সেরকমই সিচুয়েশন ছিল। আর পপুলেশন 8.5% থেকে 2000-এ 8.5% ছিল হিন্দু, সেটা কিন্তু 2010 থেকে 2020 পার্সেন্টেজে কমে 8% হলো। তো এটা কিন্তু তাহলে একটা মানে ডেফিনেটলি কোয়েশ্চেন মার্ক আসে যে যেই রেজিমে নাকি সবচেয়ে বেশি ফ্লারিশ করার কথা, সেই রেজিমে কিন্তু খুব একটা ওরকম নোটেবল চেঞ্জ হয়নি স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং। 8.5% থেকে বরঞ্চ কমে 8%-এ আসলো। 1.3 ক্রোর এবার নাম্বার 1.3 ক্রোর থেকে উল্টা বেড়ে 1.32 ক্রোর হলো, উইচ মিনস 15-20 লাখ হয়তো ম্যাক্সিমাম মানুষ মানে হয়তো 10 লাখের মতো মানুষ বের হয়ে গেছে। আর বাকি হয়তো 1.2 থেকে আবার চাইল্ড বার্থের থ্রু দিয়ে 10-12 লাখ বেড়ে 1.32 ক্রোরে এসেছে। তো তবে কিন্তু কোয়েশ্চেনটা আসে যে 2010 থেকে 2020 মানে তাহলে আওয়ামী লীগের টাইমে কেন এই মানে মানুষ কমলো কিছু, কেন মানুষ ওদিকে গেল? তো এটা কিন্তু পুরোপুরি আওয়ামী লীগের দোষ আমি দিচ্ছি না, আমি বলছি না যেটা আওয়ামী লীগের কোনো প্রবলেম। এখানে যেটা আমি বললাম যেটা হচ্ছে ম্যাক্সিমাম কেসই হয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া বিকেম আ লট মোর অ্যাট্রাক্টিভ কান্ট্রি টু রিলোকেট টু, দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। আর হ্যাঁ, এই কথাটা বলতে হবে যে 2000 থেকে 2010-এ যতটুকু ডিস্টারবেন্স হয়েছে 2010 থেকে 2020 ওরকমই হয়েছে। সো বিএনপি জামাত আর আওয়ামী লীগের টাইমে যে খুব একটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু হয়নি। এই কথাটা কিন্তু মানে ইন্ডিয়ান কিছু অ্যানালিস্টরাও এই ব্যাপারটা বলেছে, পয়েন্ট আউট করেছে। একটা প্রোগ্রাম হয় অর্ক দুইজন নামেই অর্ক, তারা বসে কথা বলে, সেখানেও কিন্তু তারা এই পয়েন্টটা উল্লেখ করেছে। আমি স্ট্যাটিস্টিক্যালি জিনিসটাকে প্রমাণিত করছি। আরেকটা মজার জিনিস যেটা এখানে খেয়াল করতে হবে সেটা হলো যে মানে ডিস্টারবেন্স মানে কি, এখানে কিন্তু আসলে এটা আওয়ামী লীগকে আমি দোষারোপ করছি না অ্যাজ আ পার্টি। আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ ফলো করা কিছু মানুষ গ্রাম পর্যায়ে, ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে, উপজেলা পর্যায়ে, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, ইউনিয়ন কাউন্সিলর পরিষদ ছিল, তার সব এলাকাতে না বাট অনেক এলাকাতে তারা কিন্তু বেশ ডিস্টার্ব করেছে হিন্দু পপুলেশনকে। এবং তাদের যে কথাটা ছিল মানে আওয়ামী লীগই যদি ডিস্টার্ব করে তাহলে তোমরা এবার যাবে কোথায়, এরকম একটু অ্যাটিটিউড ছিল যে। এবং আমার জানা মতো আমার নিজের পরিচিত ফ্যামিলি আছে
আহ, মানে 2-3টা ফ্যামিলি আছে যে তাদেরকে কিন্তু তাদের ওই এলাকার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইত্যাদি যথেষ্ট ডিস্টারবেন্স করেছে, হ্যারাসমেন্ট করেছে, তাদের বাসা বাড়ি জমি পুকুর ইত্যাদি এগুলো মানে সিজ করার চেষ্টা করেছে, এবং যখন খুব একটা সাকসেসফুল হয়নি তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়েছে। এ ধরনের জিনিসগুলো কিন্তু অন্য কেউ করেনি, অন্য কেউ তো আসলে কোনো ক্ষমতাতেই ছিল না। যে যতটুকু যা করেছে কিন্তু আনফর্চুনেটলি সরকারের পক্ষ যারা ছিল তাদের মধ্যেই কিছু সংখ্যক করেছে। আমি বলছি না যে এটা সরকার থেকে ইনস্ট্রাক্টেড হয়ে করেছে বা কিছু, বাট এক একটা এলাকাতে এক একজনই নিজেকে এত বেশি পাওয়ারফুল এবং মানে মনে করতো যে আমাকে কেউ কিছু করতে পারবে না অ্যাবাভ দ্য ল, তো তারা তখন এই ধরনের খারাপ কাজগুলো করেছে। তো এই পয়েন্টটা কিন্তু ডেফিনেটলি নিডস টু বি পয়েন্টেড আউট। এবার আমরা 2020-তে যে দেখলাম 1.32 crore এবং 16.5 crore হচ্ছে টোটাল পপুলেশন, 8%। এই টোটাল পপুলেশন 2024-এ এসে 17.5 কোটি হলো। মানে 18 কোটি বলা যেতে পারে, অফিসিয়ালি 17.5 কোটি বলা হচ্ছে। তো এখানে টোটাল হিন্দু পপুলেশন 2024-এ ইলেকশনের আগে দিয়ে যেই মানে সেন্সাসটা হলো ভোটের জন্য, তো জানুয়ারি মাস অফ 2024-এ 1.36 crore, এবং এখনো মানে 1.36 crore যেটা আছে সেটা কিন্তু ইন্টারেস্টিংলি 2020-এর 1.32 crore থেকে কিন্তু 1.36 crore-এ আরো মানে 0.04 crore বেড়েছে। টোটাল মানে পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেটলি 8%ই রয়ে গেছে। আর অগস্ট থেকে এবার সো বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু তার মানে আমরা কি দেখছি আসলে, আমি যদি 1940 থেকে দেখি, 1940 থেকে 1920 হলো 80 বছর, মানে 2020 হলো 80 বছর, 84 বছর 2024 পর্যন্ত। সো 1940 থেকে এখন পর্যন্ত 84 বছরে পার্সেন্টেজ 28% থেকে 8%-এ এসেছে অফ দ্য হিন্দু পপুলেশন। টোটাল পপুলেশন 3 কোটি থেকে প্রায় 18 কোটিতে বেড়েছে। আর টোটাল হিন্দু রিলিজিয়ন ফলো করা মানুষের সংখ্যা 87 লাখ থেকে 1.36 crore-এ এসেছে। দিস ইজ দ্য কারেক্ট ইনফরমেশন। এটা এবং এটা 84 বছরের কথা। এটা কিন্তু কোনো মানে 10-20 দিন 84 দিনের কথা না। কিন্তু যেভাবে বলা হচ্ছে টিভিতে এবং মানে কি বলে ইন্ডিয়ান মিডিয়াতে স্পেশালি, এবং যেভাবে আমাদের দেশেও অনেকে এটাকে ক্যাপিটালাইজ করছে এবং বলছে, দিস ইজ নট ট্রু, দিস ইজ নট কারেক্ট। এই জিনিসটা আমাকে বুঝিয়ে বলতেই হবে। এবং আরেকটা জিনিস বলতে হবে যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমাদের পাশে মায়ানমার বার্মা থেকে যখন রোহিঙ্গা এক্সোডাস হলো, মাইগ্রেশন প্রায় তখন মানে 12-14 লাখ 15 লাখের মতো রোহিঙ্গা আসলো। এটার মধ্যে এখন 20 lakhs-এর মতো পপুলেশন। তো এই 20 লক্ষ মানুষকে মানে গত 2017 থেকে গত 7-8 বছর ধরে টেক কেয়ার করার জন্য ওই এলাকাতে 1-1.5 লক্ষ বিদেশি মানে সংস্থার লোকজন কাজ করছে, হাজার হাজার বিদেশিরা আছে, আর মানে বাকি লক্ষাধিক বাংলাদেশি মানুষ ওখানে স্টেশন গিভিং সার্ভিস টু দোজ পিপল। ডাক্তার আছে, এনজিও ওয়ার্কার্স আছে, টিচার্স আছে, এই অ্যানালিস্ট সেই অ্যানালিস্ট, কত কিছু সোশ্যাল সোশ্যাল সোশ্যালজিস্ট সাইকোলজিস্ট ভরে গেছে মানে চিটগংয়ের কক্সবাজারের ওই কর্নার। পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনাইটেড নেশনসের একটা ফোকাস পয়েন্ট হয়ে গিয়েছে। তো আমি বলতে চাচ্ছি, জিজ্ঞেস করতে চাচ্ছি, ইন্ডিয়ার না বেনাপোলের এই সাইডে, না ওয়েস্ট বেঙ্গলের এদিকে, না সেভেন সিস্টার্সের এদিকে কোথাও কি এরকম কোনো কিছু ঘটেছে ওভার দ্য লাস্ট 4-5 মান্থস? আমি ডিসেম্বরের প্রায় শেষ প্রান্তে এসে কথা বলছি, অগস্টে রেজিম চেঞ্জ হলো। এই টাইমে বড় জোর কিছু আনপ্রোটেক্টেড এরিয়া থেকে কয়েকশো মেবি হিন্দু পিপল হ্যাভ লেফট। বাট যেভাবে বলা হচ্ছে বা যেই ধারণাটা দেয়া হচ্ছে যে মানে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে, লাখ লাখ মানুষ ফার্স্ট অফ অল বর্ডার ক্রস করতে পারারই কথা না ফার্স্টলি। সেকেন্ডলি মানে ইন্ডিয়ান আর্মি বা বর্ডার ফোর্সও তো সেটা রেজিস্ট করবে বা একটা নেগোসিয়েশন হবে। এগুলার কি কোনো ফুটেজ আছে? এগুলার কি কোনো ধরনের কোনো অ্যাকচুয়াল এভিডেন্স আছে? কোথাও কি কোনো রেফিউজি ক্যাম্প তৈরি হয়েছে? এরকম কিন্তু কোনো কিছু হয়নি। সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আসলে বাকওয়াস বলার ছাড়া আসলে আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি।
হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে যেই মানুষগুলো গেছে, কয়েকশো জায়গায় হয়তো কয়েক হাজারও হয়ে থাকতে পারে। এটা হচ্ছে কিন্তু আসলে জাস্ট হিন্দু বলে তারা যে চলে গেছে সেটা না। ইট ইজ বিকজ তারা ম্যাক্সিমাম কেসে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের সাথে জড়িত শুধু ছিল না, আওয়ামী লীগের সাথে জড়িত থেকে তারা কিছু পজিশনও হোল্ড করেছে, এবং যারা পজিশন হোল্ড করেছে তারা তাদের এলাকার ভিতরে ইভেন অন্য হিন্দু বা অন্য মাইনরিটি পপুলেশনের উপরেও কিছুটা ডিস্টারবেন্স তারা ক্রিয়েট করেছে, এবং অন্যান্য মানে মানে মুসলিমস তো ডেফিনেটলি আছেই, সবার উপরেই তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই সাম পিপল যখন এই অগস্ট সেপ্টেম্বর মাসে অনেক মুসলমান আওয়ামী লীগ যারা করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তাদেরকেও ধরে পিটানো হয়েছে, মারা হয়েছে, মব তাদের উপরে খেপে গিয়েছিল। পপুলেশনের পার্সেন্টেজ হিসেবে সেইটার 10-15% তো মানে হিন্দু ধর্ম ফলোয়ার হবে, এটাই স্বাভাবিক। এবং আওয়ামী লীগের টাইমে সেই পার্সেন্টেজ আর একটু বেশি হবে যারা পার্টি করতো। তো দ্যাটস দ্য রিজন। এটা কিন্তু তাদেরকে কোনো রিলিজিয়াস রিজনে টার্গেট করা হয় নাই। এই ব্যাপারটা আমার মনে হয় উই শুড অল বি। সো দ্য ফ্যাক্ট ইজ যে আমাদের কিন্তু আমাদের নিজেদের দেশের মধ্যে এই যে যেসব টার্মস অনেক সময় ব্যবহার করে ফেলছে, জেনোসাইড, কিসের জেনোসাইড, কোথাকার জেনোসাইড? জেনোসাইড হলে আমাদের দেশে মানে কি বলে ক্রিসমাসের সেলিব্রেশন হচ্ছে, বিশালভাবে মানে পূজার সেলিব্রেশন হলো, হোলি হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, হিন্দু পরিবারের মধ্যে বিয়ে শাদী হচ্ছে, আমি নিজে অ্যাটেন্ড করেছি। পূজাতে হাজার হাজার মানে মুসলমানরা গিয়ে নাচানাচি করে এসেছে। হোয়াটস দ্য প্রবলেম? এ ধরনের উল্টা পাল্টা উদ্ভট কথাবার্তা ছড়ানোর মানে দরকারটা কি? আমরা বুঝতে পারি যে ইন্ডিয়ান পপুলেশন মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান পলিটিশিয়ানস অনেকেই মানে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টকে অনেক বেশি পছন্দ করতো। আচ্ছা ঠিক আছে, করতো। এখন এটা তাদের জন্য অ্যাকসেপ্ট করা খুব ডিফিকাল্ট যে সেই গভর্নমেন্ট এখন নেই, এবং তারা আসলে ব্লাইন্ডলি সাপোর্ট করে গিয়েছে সেই গভর্নমেন্ট, যে আমাদের এখানে অনেক ধরনের মানে করাপশন হয়েছে, অনেক ধরনের টাকা পয়সা চলে গেছে, সাইফন আউট হয়ে গিয়েছে, এমবেজলমেন্ট হয়েছে আমাদের এখানে, মানে বাক স্বাধীনতা একেবারেই ছিল না এখানে। বিশেষ করে রিসেন্ট অন্য সব কিছু অনেক উপকারও হয়েছে, অনেক ভালো ভালো কাজও করেছে, অনেক বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তার সাথে সাথে ক্ষতিগুলো কিন্তু আসলে একেবারেই তাদের চোখে ভিজিবল হয়নি। এবং যে জিনিসটা মানে রিয়েলি কষ্টদায়ক সেটা হচ্ছে যে অগস্টে যেই বড় ঘটনা, মানে জুলাই এবং অগস্টে আমাদের এখানে যেই আন্দোলনটা হলো, যে অভ্যুত্থান হলো, সেখানে যে প্রায় মানে অ্যাটলিস্ট 1,500 এখন অফিসিয়ালি ধরা হচ্ছে, এটা 2,000-এর কাছাকাছি নাম্বার অফ পিপল ওয়ার কিল্ড। এই মানুষ মারাটাকে কিন্তু একেবারে টোটালি ওভারলুক করে ফেলা হচ্ছে, এবং মানে ইন্ডিয়ান কিছু ব্লগার, আমি তাদেরকে সালাম জানাই, স্যালুট করি, কিছু ইন্ডিয়ান ব্লগাররা এই জিনিসটাকে হাইলাইট করেছে, কিন্তু ম্যাক্সিমাম মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু শুধু বলা হচ্ছে যে দেয়ার ইজ সাম রাইটিং গোয়িং অন। তো মানে সেখানে যে আসলে মানুষ মারা যাচ্ছে, সেখানে যে মানে সরকারি দলের মানুষরা অ্যাটাক করছে, পুলিশদেরকে দিয়ে অ্যাটাক করানো হচ্ছে, এই ধরনের জিনিসপাতিগুলো মানে গভর্নমেন্ট ওই সময় কি কি করলো ওই টাইমটাতে, এটা কিন্তু একেবারেই ফুটে উঠলো না ইন ইন্ডিয়ান মিডিয়া। দ্যাটস ভেরি আনফর্চুনেট। এবং এখনও ওনারা আনফর্চুনেটলি এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে, বাট আই হোপ দ্যাট ইট স্টপস, বিকজ উই রিয়েলি ওয়ান্ট দ্যাট আমাদের দুটো দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক। আমরা চাই যে আমাদের দুটো দেশের ভিতরে ট্রেড রিলেশনস ইমপ্রুভ হোক, ডিপ্লোম্যাটিক রিলেশনস ইমপ্রুভ হোক, আমাদের দেশ থেকে আবারও আগের মতো 50-60 লাখ মানুষ প্রতি বছর ইন্ডিয়াতে যাক, চিকিৎসা নেক, কেনাকাটি করুক, এন্টারটেইনমেন্ট পাক। মানে আমাদের যেসব কালচারাল এক্সচেঞ্জ, একসাথে সিনেমা করা হচ্ছিল, এন্টারটেইনার্সরা এসে এন্টারটেইন করছিল, লেট অল অফ দ্যাট হ্যাপেন অ্যাগেন। বাট সেটার জন্য যেটা দরকার হচ্ছে সেটা হলো একে অপরের সাথে সুন্দরভাবে একটা ভালো রিলেশন মেনটেন করে চলা, একে অপরকে রেসপেক্ট করা। অফকোর্স আমরা অনেক ছোট একটা দেশ, কিন্তু আমাদেরকেও কিছুটা তো রেসপেক্ট করতে হবে, আমাদেরও একটা রেসপেক্ট মানে আমাদের প্রাপ্য। তো সেই জিনিসটা যে যেই লেভেলে আছে তাকে সে সেই রেসপেক্টের এক্সচেঞ্জটা এনশিওর করে আমরা ভালোভাবে চলি। আমাদের মানে দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক টাইজ ইমপ্রুভ হোক, এবং ইমপ্রুভ হওয়ার জন্য একটা মেজর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে
অবাস্তব কথাবার্তাটা কমে যাক এবং সবাই মানে উল্টাপাল্টা রিয়াকশন কাউন্টার রিয়াকশন যেগুলো হচ্ছে সবাই একটু সংযত আমরা থাকি, এই কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে কনক্লুড করছি। অ্যান্ড আই হোপ দ্যাট আমার ভিডিও যারা দেখেছেন তাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি ফর অল দিস টাইম।